আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের জন্য 931 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে 233 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেও জমা দেননি। চাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার শেষ দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 429 জন এবং হল সংসদে 502 প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পরিবর্তন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন 21 সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 22 সেপ্টেম্বর, আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতার বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষ তারিখ 24 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। 35 বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। সংস্কারের অভাবে সাভারে ব্যস্ততম একটি সড়ক যেন পরিণত হয়েছে জলাশয়ে। রাজফুলবাড়িয়া সড়কে জমে থাকা পানির সঙ্গে নর্দমার আবর্জনা মিশে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতা থমকে দিয়েছে জনজীবন। এর সঙ্গে যুক্ত হয়েছে পানি ও মশাবাহিত রোগ, ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সব মিলিয়ে হুমকির মুখে স্থানীয় জনস্বাস্থ্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ইতিহাস সমৃদ্ধ সাভারের রাজফুলবাড়িয়া। ঢাকার চা মহাসড়কে রাজফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত রাস্তা জুড়ে থই থই পানি। পচা দুর্গন্ধযুক্ত সেই পানি ছড়িয়ে পড়েছে আশেপাশের বাড়িঘরে। স্কুল, কলেজ, হাসপাতাল, তৈরি পোশাক কারখানা সহ দৈনন্দিন কাজে বের হওয়া বাসিন্দাদের দুর্ভোগ এখন চরমে। ডেঙ্গু সহ পানিবাহিত নানা রোগ ব্যাধি এখন তাদের নিত্যদিনের সঙ্গী। ময়লা পানি, এত জীবাণু, বাচ্চারা অসুস্থই থাকে সব সময়। যে এখানে মুদির দোকান, এখানে গাড়ি টাড়ি কিছু আসতে পারে না, চাউল মাউল নিয়ে আসা আমাদের অনেক কষ্ট। চলাফেরা করা কঠিন ব্যাপার হয়ে গেছে, খাইবার বাড়ি না। পানি না সরলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে স্থানীয় দোকানপাট সহ একাধিক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে পড়তে যাই, তো এই হাঁটু সমান পানি ভেঙে আমাদের যেতে হয়। আমার অনেক অসুবিধা হয়, পায়ে ঘা হয়, আবার ডেঙ্গু জ্বর হয়। এই স্কুলের কেন্দ্রটা চলে গেছে এই পানির কারণে, এই জলবদ্ধতার কারণে। আমরা এই জলবদ্ধতার অতি তাড়াতাড়ি নিরসন চাই। বেহাল সড়কের কারণে বিপাকে পড়েছে স্থানীয় বেশ কয়েকটি শিল্প কারখানা। সড়কের অবস্থা দেখে বিদেশি ক্রেতারাও নিচ্ছেন মুখ ফিরিয়ে। সব মিলিয়ে স্থবির হয়ে উঠেছে জনজীবন। কিভাবে মিলবে পরিত্রাণ, সেটিও সুনির্দিষ্ট করে বলতে পারেনি স্থানীয় প্রশাসন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। মৌসুমের শেষ সময়ে জমে উঠেছে চাঁদপুরের ইলিশ বাজার। শুক্রবার ছুটির দিনে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেড়েছে অনেক। বাজার সংশ্লিষ্টরা জানান, শুক্রবার বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ ছিল মাত্র 300 মন, অথচ ভরা মৌসুমে এ সময় সরবরাহ হতো 1 থেকে 1,500 মন। বর্তমানে বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2,300 থেকে 2,400 টাকায়। অন্যদিকে 1 কেজির নিচে 700-800 গ্রামের ইলিশ 2,000 টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ায় হতাশ ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ সহ বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম, তবে কেজিতে 5 টাকা কমেছে পেঁয়াজের দাম। অন্যদিকে মৌসুমের বেশ শেষ পর্যায়ে এসেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ অন্যান্য মাছ। এছাড়া অপরিবর্তিত রয়েছে আলু, ডিম সহ সব ধরনের মাংসের দাম। সক্রিয় বাজার সিন্ডিকেট ভেঙে তদারকি বাড়ানোর বিকল্প নেই বলে মত ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গেল সপ্তাহে সবজির দাম কিছুটা কমতির দিকে থাকলেও ছুটির দিনের বাজারে সবজির দাম ফের ঊর্ধ্বমুখী। শীতকালীন আগাম সবজি সহ বেশ কিছু সবজি কেজি প্রতি প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে 40 টাকা বেড়ে 200 টাকার আশপাশে বিক্রি হচ্ছে। আমরা বেশি দিয়ে আনি, বেশি কারণ মাল শর্ট হইলে দাম বাড়ে। কিছুটা স্বস্তির খবর পেঁয়াজের বাজারে। সপ্তাহান্তে এই নিত্যপণ্যটির দাম কেজিতে 5 টাকা কমেছে। আগের দামেই রয়েছে আলু। তবে নিত্যপণ্যের উচ্চ মূল্যে না বিশ্বাস ক্রেতাদের তাগিদ বাজার নিয়ন্ত্রণের।
আজ থেকে 6 মাস আগেও জিনিসটা সহনীয় মাত্রায় ছিল, কিন্তু বাজারটা আবার আগের মতো সিন্ডিকেটের মতো হয়ে যাচ্ছে মনে হয়। কিন্তু অল ওভার কন্ট্রোল দরকার। বর্তমান যে সরকার আছে উনি যদি আমাদের এই দিকটা দেখে যে এগুলো যদি বাজারটা নিয়ন্ত্রণে আনা যায় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। মাছের বাজারে স্বস্তি নেই ভোক্তাদের। কেজিতে 50 থেকে 100 টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে তাদের। মৌসুমের শেষ ভাগে এসেও নাগালের বাইরেই থাকছে ইলিশ। দরদাম করেও অনেকেই তাই ফিরে যাচ্ছেন। আমি চাই যে আর একটু কমে হলে ভালো হতো, কিন্তু সেটা যারা বাজার মনিটর করছে তারা যদি একটু জিনিসটাকে কন্ট্রোল করে। 1 কেজি সাইজের ইলিশ 2200 টাকা কেজি, আর 1 কেজির নিচের গুলো আপনি 2000 টাকা কেজি, আর যেটা 500 গ্রাম 400 গ্রাম সাইজ এটি 1200 টাকা কেজি। বেশি কারণ হইলো আপনার মাল কোম্পানিরা কিনা রেট করে আপনি বিক্রি করতেছে 20 কেজি করে প্যাকেট করে, এটা সিন্ডিকেটের ব্যবসা করতেছে। অনেক দিন ধরেই বাড়তি দামে চাল বিক্রি হচ্ছিল। ভারত থেকে আমদানির পর কিছুটা কমেছে চালের দাম। চালের বাজার তো দাম কমতি এখন, আপনার মনে করেন ইন্ডিয়ান চালের দাম, নাজি চালের দাম কমতি, দেশি চাল তেমন বেশি কমায় নাই, হয়তো কোনো কোম্পানি 1 টাকা কোনো কোম্পানি 2 টাকা এমন করে কমাইছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডিমের দাম। অন্যদিকে ব্রয়লার মুরগি 180 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়। পাশাপাশি গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কেবল কর্পোরেট গ্রুপ নয়, দালাল, আড়তদার ও খুচরা বিক্রেতাদের সম্মিলিত সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে রেখেছে, এমন কথা জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, সিন্ডিকেটের কারণেই কৃষকের কাছ থেকে আসা 30 টাকার পণ্য রাজধানীর ক্রেতাদের কিনতে হয় 80 টাকায়। শফিকুজ্জামান বলেন, প্রতিযোগিতা কমিশনকে সঙ্গে নিয়ে বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করবে ক্যাব। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানান তিনি। সরকার বরাদ্দ দিলেও বেশিরভাগ কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছায় না উল্লেখ করে ক্যাব সভাপতি বলেন, এর জন্য চড়া সুদে দাদন নিতে বাধ্য হচ্ছেন তারা। সিন্ডিকেটের কথা বলছেন, সেটা 4-5 জন যারা বড় বড় কর্পোরেট গ্রুপ করতে পারে, বাট আমাদের সবজি দেখে সিন্ডিকেট করে। এখানে প্রচুর অদৃশ্য হাত আছে, এই হাতগুলো দেখা যায় না। এখানে আপনার শত শত হাজার হাজার লোক কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে, কারণ আমার এই বিপণন ব্যবস্থা যদি আমি ঠিক না করতে পারি তাহলে আপনার এই ফড়িয়া, এই দালাল, এই কি বলে আড়তদার, এইখান থেকে আমরা এই শৃঙ্খলা ভাঙতে পারবো না। মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ MOSB এর আয়োজনে রাজধানীর একটি হোটেলে 2 দিনব্যাপী আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন বেস্ট অফ ASCO অ্যান্ড MOSB ক্যান্সার কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে 700-র বেশি বিশেষজ্ঞ, গবেষক, চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের অন্তত 10টি দেশের 30 জন ক্যান্সার বিশেষজ্ঞ। সম্মেলনে 150-রও বেশি বৈজ্ঞানিক সেশন ও স্যাটেলাইট সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এসব সেশনে ক্যান্সার চিকিৎসার সর্বশেষ আবিষ্কার, গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, প্রিসিশন মেডিসিন ও প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞ গবেষকদের এমন অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান বৃদ্ধিতে কার্যকর হবে বলে জানিয়েছেন MOSB সভাপতি অধ্যাপক ডক্টর পারভিন শাহিদ আক্তার। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাতে ইসলামী। ময়মনসিংহ মহানগর জামাতের উদ্যোগে বিকেলে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়েল। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় পক্ষে PR পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচারের পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধর দাবি জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রিয়াজউদ্দিন মনি কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। আজ জুম্মার নামাজের পর ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ছোট ভাই রিয়াজউদ্দিন মনি। স্থানীয় পূর্ব রসুলপুর বাইতুস সালাম জামে মসজিদে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি তার বড় ভাই নাসির উদ্দিন পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তার বড় ভাই পিন্টুকে কারাগারে নির্যাতন করে হত্যা করেছে। পরে সেটি হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়। আসন্ন নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে বিএনপির নেতাকর্মীরা তার রুখে দেবে। বাংলাদেশের সকল মানুষই বাংলাদেশি, বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না বলেও জানান তিনি। সকালে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব বলেন তিনি। সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে সভায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নাটোর জেলায় এবছর ৩৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার সরকারি ছুটি ৩ দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা শীর্ষক আলোচনায় এই দাবি তুলে ধরা হয়। আলোচনায় বক্তারা বলেন, প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা সহ পূজার 10 দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে হবে। গেল বছরের মতো দুর্গাপূজায় সেনাবাহিনীর টহলেরও দাবি জানানো হয় আলোচনায়। তাছাড়া দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল করার দাবি জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। আমার ধর্মীয় অনুভূতি যে আঘাতটা আসছে, সেখানে সরকার, রাজনৈতিক দল বা এদেশের বুদ্ধিজীবী তারা নীরব কেন? আমার একটা প্রতিমত ভাঙার কথা নয়, একটা বলতে আঘাত দেওয়া মানেই তো সেখানে সাম্প্রদায়িকতা। একটি ঘটনাও কিন্তু আমরা মিথ্যা তুলে ধরি নাই। যদি সেটার কোনো প্রমাণ সরকার দিতে পারে, আজকে দীর্ঘ সময় থেকে কিন্তু আমরা এগুলি বলছি, কিন্তু কোনোটারই কিন্তু বিচার হচ্ছে না। ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোরে একটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতরাতে শহরের আল হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হয়ে এই নির্দেশনা দেন জেলা সিভিল সার্জন ডক্টর মুক্তাদির আরফিন। তিনি জানান, গত ২৭ জুলাই মানিক মিয়া নামে এক গার্মেন্টস কর্মীর তলপেটে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। পরে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়। সপ্তাহখানেক রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এর মধ্যে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আলহেরা হাসপাতালের ভুল চিকিৎসা ধরা পড়ে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে ভুল চিকিৎসার সত্যতা মেলায় হাসপাতালটির চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। নওগাঁর পত্নীতলা উপজেলার শীতল সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সীমান্তের পাশ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ওই ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। বিজিবি ১৪ ব্যাটালিয়ন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন। এদিকে সাতক্ষীরার তালইগাছা সীমান্তে ভারতে আটক ৫ নারী ও ৩ পুরুষ সহ আটক বাংলাদেশি নাগরিকদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিনাজপুরের পরিত্যক্ত কাঞ্চন রেল সেতুর লোহার রড, স্লিপার, নাট বল্টু খুলে নিয়ে গেছে একটি চক্র। গত কয়েকদিন ধরে পরিত্যক্ত রেল সেতুটির রড, স্লিপার খুলে নিয়ে যায় একটি চোর চক্র। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা যায় ২০১৭ সালে কাঞ্চন রেল ব্রিজটি ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে রেল মন্ত্রণালয় ব্রিজের পাশে আরেকটি ব্রিজ তৈরি করে। আগের ব্রিজটি পরিত্যক্ত ছিল। চুরি হওয়া লোহার পরিমাণ প্রায় ২০০ টন বলে জানা যায়। কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় বাঁধের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনও হ্রদের তীরবর্তী এলাকার কয়েক হাজার পরিবার পানিবন্দী।
কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছলে গত ৮ সেপ্টেম্বর দুপুরে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এরপর পানির স্তর কিছুটা কমে আসায় আজ সকালে সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। তবে এখনও কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকায় কয়েক হাজার পরিবার পানিবন্দী রয়েছে। জামালপুরে চাষ হচ্ছে সৌদি আরবের বারহি ও মেটজুল জাতের খেজুর। সদর উপজেলার স্থানীয় এক শৌখিন কৃষক ৩ একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন এই খেজুর বাগান। ৫ বছর আগে করা খেজুর বাগানে গত ৩ বছর ধরেই নিয়মিত ফলন আসছে। খেতে সুস্বাদু ও রঙের কারণে আকর্ষণীয় এই খেজুরের বেশ চাহিদা থাকার ফলে খেজুরের পাশাপাশি চারা বিক্রি করে সফলতা পেয়েছেন এই উদ্যোক্তা। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গাদাখালের পাড়ার রফিকুল ইসলাম হেলাল নিজ বাড়ির পাশের ৩ একর জমিতে গড়ে তুলেছেন সৌদি আরবের বারহি ও মেটজুল জাতের খেজুর বাগান। খেজুর চাষে ইতিমধ্যেই সফলতার মুখ দেখেছেন তিনি। জানা যায় ৫ বছর আগে ১৯০টি বারহি ও মেটজুল জাতের চারা এনে গড়ে তোলেন এই খেজুর বাগান। বর্তমানে বাগানের ৩৬টি গাছে খেজুরের ফলন এসেছে। থোকায় থোকায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে হলুদ বর্ণের খেজুর। বাজারের তুলনায় এই বাগানে চাষ করা খেজুরের দাম অনেকটাই কম। সুনাম ছড়িয়ে পড়ায় অনেকেই সুস্বাদু এই খেজুর ও এর চারা কিনতে আসছেন বাগানে। একটা করে গাছে 30 কেজি করে ফলন, একটা করে বাতিতে 5 কেজি 7 কেজি 10 কেজি করে ফলন আসছে। তো এখন অত্যন্ত লাভজনক ব্যবসা এটা। আর আমি এ পর্যন্ত অনেকগুলো শাখার চারা বিক্রি করছি, প্রতি চারা 15,000 টাকা করে বিক্রি করছি। খেজুরগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে অনেক সুস্বাদু। আমাদের এখানে খেজুর বাগানটা করছে, তাতে খুবই আমরা আনন্দিত। আমরা প্রায় এই বাগানে 27টা জন কাজ করে। কৃষি কর্মকর্তা এই উদ্যোক্তার পাশে থাকার কথা জানিয়েছেন। আমরা তাকে একটা কৃষি উদ্যোক্তা গ্রুপে, একটা প্রকল্পের গ্রুপে অন্তর্ভুক্ত করেছি। তাকে আমরা একটা প্রদর্শনী, ভার্মি কম্পোস্টের প্রদর্শনী দিয়েছি। সেই কম্পোস্ট উৎপাদন করে সেই বাগানে ব্যবহার করছে। তো এভাবে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আমরা তার পাশে আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের আবহাওয়ায় সৌদির খেজুর চাষ লাভজনক হওয়ায় নতুন উদ্যোক্তা তৈরি হবে, তেমনটা বলছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।